দাঁড়ান দাঁড়ান, আমি দিচ্ছি আবার 2 3 4। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? একটু তাড়াহুড়া বলতে স্যারের পরীক্ষা চলছে, প্লাস হচ্ছে মাত্র একটা লাইভ ক্লাস থেকে আসলাম। আমার স্লাইড রেডি করা খুবই ডিফিকাল্ট। তারপরও একটু করে চেষ্টা করতেছি তোমাদেরকে যেন খুব সহজে। আমি যদি বলে রাখি তোমাদেরকে, আজকে আমরা নেরেশন পড়াবো, তবে এমন ভাবে নেরেশনটা পড়বো, এমন ভাবে পড়াবো ইনশাআল্লাহ যেটা তুমি লাইফে আগে কখনো দেখো নাই, লাইফে আগে কখনো শোনো নাই। এত সহজ করে, এত পানির মতো সহজ করে নেরেশন পড়ানো যায়। আমি মাত্র তোমাকে একটা ছোট্ট একটা চার্ট, একটা স্লাইড মুখস্থ করাবো। ওই একটা স্লাইড মুখস্থ করার পরে পৃথিবীর এমন কোনো পরীক্ষা, এমন কোনো নেরেশন বিষয়ক পরীক্ষা নাই যেটা তোমাকে আটকাইতে পারবে কেউ। ইনশাআল্লাহ আজকে তোমাকে আমি একদম নেরেশন নিয়ে যাবতীয় যত ধরনের সমস্যা আছে সবকিছু মাত্র একটা স্লাইড মুখস্থ করানোর মাধ্যমে তোমাদেরকে শিখাই দেবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা ওই একটা ক্লাস দিয়ে তোমাদের নেরেশন পুরাটা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে স্যার আমরা মেন্টালি প্রিপেয়ারটা কি? আমার জাস্ট স্লাইডটা আসতেছে, আমরা মেন্টালি প্রিপেয়ারটা কি যেন পুরা লাইভ ক্লাস একটা ক্লাস দিয়ে আমাদের নেরেশন পুরোটা কভার হয়ে যায়। আজকে আমরা রুলগুলো পড়বো ইনশাআল্লাহ, প্লাস হচ্ছে একটা দুইটা প্র্যাকটিস করার চেষ্টা করব। কেমন আছো তোমরা? Sir, give me just 5 minutes. I will start everything. Okay. আসেন তো 3 পয়েন্ট না? তাহলে স্যার যারা যুক্ত হচ্ছি কেমন আছে একটু জানাই দিই। স্যারকে কেমন আছে একটু জানাই দিই। আজকে এমন একটা জিনিস তোমাকে শিখাবো ইনশাআল্লাহ যেটা তোমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট থিং হচ্ছে যেটা তুমি আগে কখনো পড়ো নাই এবং যেটার ব্যাপারে তোমার আগে কখনো ধারণাও নাই। হ্যাঁ, তুমি নেরেশন পড়েছো ঠিক আছে, কিন্তু নেরেশনকে একদম পানির মতো সহজ করে পড়া যায় এটা তুমি কখনো জানতে না, কিন্তু তোমাকে আমি আজকে শিখিয়ে দিব। তবে তোমরা যারা লাইভে যুক্ত হচ্ছ বেশি বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দাও। যে বন্ধুরা এখনো যুক্ত হয় নাই তাদেরকে খুব দ্রুত মেনশন করে দাও ক্লাসের মধ্যে, যেন তারা আজকে তোমার এইচএসসি পরীক্ষায় 5টা মার্ক একদম 100% নিশ্চিত করে নিয়ে যেতে পারে আজকের ক্লাসের মাধ্যমে। সেটা আমি তোমাদেরকে একদম নিশ্চিত করে বলছি যে আজকে যদি তুমি ভালো করে ক্লাস করো ইনশাআল্লাহ তুমি 100% মার্ক পাবা, 100% মার্ক এই নারেশনে তুলতে পারবা শুধুমাত্র একটা ক্লাস দিয়ে ভাইয়ার উপর তোমরা কি রাখো, ভরসা রাখো, ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। তাহলে স্যার যারা যুক্ত হচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো এবং মানসিক ভাবে তোমরা সবাই রেডি আজকে একটা বুম ব্লাস্টিং ক্লাস পাওয়ার জন্য। ঠিক আছে স্যার, আসি, অনেক কথা হয়ে গেছে। আমাদের নেরেশন মানে জানি তো, নেরেশন মানে হচ্ছে মূলত উক্তি। কোন কথা মানুষ যেটা বলে সেটা মূলত দুই ভাবে বলে। মানুষ একটা ডাইরেক্টলি বলে আর একটা হচ্ছে ইনডাইরেক্টলি বলে। একটা হচ্ছে ডাইরেক্টলি বলে আর একটা হচ্ছে ইনডাইরেক্টলি বলে। ডাইরেক্টলি কেমন বলে? এই যেভাবে বলে, হি সেড টু মি, সে আমাকে বলল, আই এনজয় ফিশিং ফ্রম আওয়ার পন্ড, আমি ফিশিং এনজয় করি আমাদের পুকুর থেকে আমি। হ্যাঁ, অর্থাৎ এটা একটা ডাইরেক্টলি বলেছে সে। এবার ইনডাইরেক্টলি কেমনে বলে? ইনডাইরেক্টলি এমনে বলে, হি টল্ড মি দ্যাট হি এনজয়েড ফিশিং ফ্রম দেয়ার পন্ড। স্যার আমাদের ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এটা যদি চেনা হয়ে যায়, ডাইরেক্ট কি ইনডাইরেক্ট কি এই দুটা যদি চেনা হয়ে যায়, আমরা কিছু এখানকার কিছু পরিভাষা পড়বো, নেরেশনের কিছু পরিভাষা পড়বো যেটা খুব ইম্পর্টেন্ট। পরিভাষার মধ্যে প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে স্যার আমাদের সেইট। এই জিনিসটাকে বলা হয় স্যার ইংরেজিতে বা নেরেশনের ভাষায় এটাকে বলা হয় স্যার আমাদের কি ভাব বলা হয়? রিপোর্টিং ভাব বলা হয়। এটাকে কি বলা হয়? রিপোর্টিং ভাব বলা হয়। এরপরে আমাদের আরেকটা জিনিস অবশ্যই জানা লাগবে, এই জিনিসটার নাম।
এই জিনিসটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই জিনিসটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। স্যার রিপোর্টেড স্পিচ কাকে বলে? ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে, ইনভার্টেড কমার ভিতরে যেই লেখাটা থাকে তাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমাদের যদি পরিভাষা বোঝা হয়ে যায়, আমি তোমাদেরকে একদম সহজে এগুলো ক্যাচ করাই দিতে পারবো, জাস্ট তোমাদেরকে বুঝতে হবে এখানকার পরিভাষাগুলো। হ্যাঁ, তাহলে একটা পরিভাষা হচ্ছে স্যার এই যে যেখানে ভার্বটা থাকে, অর্থাৎ এখানে এমনি পুরো পার্টটাকে বলা হয় রিপোর্টেড পার্ট, রিপোর্টেড স্পিচ। এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টিং স্পিচে যেই ভার্ব সেটা মুখ্য, এই ভার্বটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমাদের নারেশন পড়ার ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে চেঞ্জ করতে হয় বাক্যের স্ট্রাকচার অনুযায়ী। তারপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই পার্টটার নাম জানতে হবে। এই পার্টটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এই পার্টটা কোথায় থাকে? ইনভার্টেড কমার ভিতরে থাকে। এটাকে কি বলা হয়? ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক। কি বলা হয়? বা কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমার ভিতরে যেই পার্টটা থাকে তাকে বলা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। আমি কথাটা বুঝাইতে পারছি? দুইটা কথা, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যেটা আমাদের এখানে থাকবে, রিপোর্টিং অংশে থাকবে, ওটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর যেটা আমাদের ইনভার্টেড কমার ভিতরে থাকবে তাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এতটুকু যদি বুঝি, নিচের দিকে আসি। আমাদের যখন আরেকটা অ্যাড করব, আমরা যখন ইনডাইরেক্টে যাব, মাঝখানে একটা দুইটা এই যে ইনভার্টেড কমা এবং এই কমার পরিবর্তে আমরা একটা শব্দ যুক্ত করি, সেটাকে বলা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। সেটাকে বলা হচ্ছে কি? লিঙ্কিং ওয়ার্ড। হ্যাঁ, সংযুক্তকারী শব্দ। লিঙ্ক মানে সংযুক্ত, ওয়ার্ড মানে শব্দ। তাহলে দেখো এই যে এখানে এই বাক্যে এই রিপোর্টেড স্পিচকে এই রিপোর্টিং স্পিচের সাথে যেই শব্দটা যুক্ত করে তাকে বলা হচ্ছে লিঙ্কার্স, লিঙ্কিং ওয়ার্ড অথবা কনজাংশন। এতটুকু আশা করি সবাই জানো। অ্যাডমিশনের ক্লাস অবশ্যই আছে, অ্যাডমিশনের ক্লাস নিব, পেইন নেওয়ার দরকার নাই। তাহলে স্যার আমাদের তিনটা পরিভাষা মাস্ট বি জানা লাগবে। রিপোর্টিং ভার্ব পরিবর্তন এই তিনটাকে করতে হবে। পুরাটা নারেশন জুড়ে আমাদের পরিবর্তন এই তিনটাকে করতে হয়। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, লিঙ্কিং ওয়ার্ড। এই তিনটা শব্দ আমরা চিনবো তো? এখন এই তিনটা পার্ট আমরা চিনবো তো? এই তিনটা পার্ট চিনলে আমরা এবার একটা সুপার শর্টকাট দিই। সুপার শর্টকাট, যেই সুপার শর্টকাট দ্বারা আমরা পৃথিবীর যাবতীয় যত ধরনের নারেশন আছে সব সলভ করতে পারবো। আমরা তাহলে একটা সুপার শর্টকাট পড়ি। সুপার শর্টকাটটা কি দেখি? স্যার সুপার শর্টকাটটা হচ্ছে এই লেখাটা। কি কিউট করে লিখে দিয়েছি না? এই লেখাটা আমাদের নারেশন, মূলত নারেশন মানে এই তিনটা কথা। প্রথম কথা হচ্ছে রিপোর্টিং ভাবের পরিবর্তন, দ্বিতীয় কথা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, তৃতীয় কথা হচ্ছে রিপোর্টেড ক্লজ বা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড ক্লজ বলো বা রিপোর্টেড স্পিচ বলো, এটাকে অ্যাসার্টিভ বাক্য বানিয়ে টেন্স পরিবর্তন। এটাকে অ্যাসার্টিভ বাক্য বানিয়ে আগে অ্যাসার্টিভ বাক্য বানাইতে হবে। ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, একদম ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসার্টিভ বাক্য বানাইতে হবে, তারপরে টেন্স পরিবর্তন। তিনটা কাজ। এক নাম্বার কাজ রিপোর্টিং ভাবের পরিবর্তন, দুই নাম্বার কাজ লিঙ্কিং ওয়ার্ড আনা, তিন নাম্বার কাজ রিপোর্টেড স্পিচকে অ্যাসার্টিভ বাক্য বানিয়ে টেন্স পরিবর্তন। স্যার এতটুকু সবার ক্লিয়ার? মানে আমি চিনবো তো? রিপোর্টিং ভার্ব চিনাই দিছি আমি আগে কাকে বলে, লিঙ্কিং ওয়ার্ড কাকে বলে তাও চিনাইছি, রিপোর্টেড স্পিচ কাকে বলে তাও চিনাইছি। এখন নতুন যে কথাটা আসছে অ্যাসার্টিভ বাক্য বানাইতে হবে। অ্যাসার্টিভ বাক্য বানানোর সুপার শর্টকাট হচ্ছে একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, শেষ। একটা সাবজেক্ট একটা ভার্ব আসলে তাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট ভার্বের আগে আসতে হবে। এখানে তোমার ভার্বের মধ্যে অক্সিলারি হতে পারে, অক্সিলারি নাও থাকতে পারে। এটা নো ম্যাটারস, এখানে কোনো ম্যাটার করে না। বাট ম্যাটার হচ্ছে ভার্বের আগে তোমাকে অবভিয়াসলি সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য বানানো। এরপর আসি টেন্সের পরিবর্তন। পানিবাদ মিন্স পানিবাদ। তোমরা টেন্স পরিবর্তনের জন্য তোমাদের বইয়ে এত হিউজ একটা লাইন লেখা আছে, এত হিউজ একটা বক্স দেওয়া আছে। নো নিড, জাস্ট ইউ নিড টু মেমোরাইজ দিস টু থিংস। এই দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। যদি তোমাদের শুধু প্রেজেন্ট ফর্মে থাকে ওটাকে পাস্ট ফর্মে নিয়ে যাবা। যেমন এম আছে ওয়াজ করে দিবা, হ্যাভ আছে হেড করে দিবা, তারপর হচ্ছে ডু আছে ডিড করে দিবা। জাস্ট যেই ভার্বটা আমি তোমাদের যে এর আগে যে ফ্রি ক্লাসটা করিয়েছিলাম সেখানে তোমাদেরকে পাঁচটা ফর্মের কথা বলেছিলাম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভাবের সাথে আইএনজি ফর্ম, বেস ফর্ম।
তার মানে আমাদের যেটা প্রেজেন্ট ফর্মে থাকবে B1 ফর্মে থাকবে, জাস্ট ওটাকে B2 ফর্মে নিয়ে যাব, বাস হয়ে যাবে। এরপরে যেটা শুধু B2 তে থাকবে, যেটা শুধু B2 তে থাকবে সেটাকে আমাদের আগে একটা B2 এর পরিবর্তে হেড করে দিতে হবে, তারপরে B3 করে দিতে হবে, হেড করে দিতে হবে, তারপরে B3 করে দিতে হবে। আমি তোমাদেরকে এতটুকু কথা বুঝাইতে পারছি? এতটুকু কথা তোমাদেরকে বুঝাইতে পারছি? হ্যাঁ, এসএসসির জন্য এটা ক্লাস 8 বলো, এসএসসি বলো, বিশ্ববিদ্যালয় বলো, আমি তোমাদেরকে যে স্লাইডটা ছিল আমি ওখানে ইউনিভার্সিটির জন্য এটা রেডি করা। এটা ইউনিভার্সিটি, আমি যাদেরকে ইউনিভার্সিটি ক্লাস নিচ্ছি তাদের জন্য এটা রেডি করা, মূলত আমি তাদের জন্য নিয়ে আসছি যেটা দ্বারা তুমি এসএসসি কভার করতে পারবা। এবং আমি তোমাদেরকে মাত্র গত পরীক্ষায় যেখানে ডাব্বা ফেল করছে স্টুডেন্টরা, যেখানে 33 তুলতে পারে নাই, এইরকম একটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাই দিব 5 নাম্বার কেমনে এই মাত্র একটা শর্টকাট দিয়ে তোলা যায় সেটা আমি তোমাদেরকে দেখাই দিব। এইবার কিছু বেসিক কথায় আসি। তাহলে টেন্সের পরিবর্তনটা তো আমরা পড়লাম, মূল পড়া এটা। আমি তোমাদেরকে সবাইকে বলবো এই আটা কি বলে, এটাকে স্ক্রিনশট তুলে নাও। এই আমার যে স্লাইডটা, এটা টুটস্থ কণ্ঠস্থ হয়ে যেতে হবে। টুটস্থ কণ্ঠস্থ হয়ে গেলে তোমাকে আর কেউ তোমাকে এসএসসি লেভেলে বলো, এইচএসসি লেভেলে বলো, ইউনিভার্সিটি লেভেলে বলো, যেখানে যাও না কেন আর কেউ তোমাকে নেরেশনে কখনোই আটকাইতে পারবে না। জাস্ট তুমি এই তিনটা জিনিস মুখস্থ করে ফেলো। 1 নাম্বার এটা মুখস্থ করবা, 2 নাম্বার এটা মুখস্থ করবা, 3 নাম্বার এটা মুখস্থ। আর কোনো এখানে কাজ নাই, আর কোনো কিছু তোমাকে দরকার নাই এখানে মুখস্থ করার। এতটুকু দিয়ে পুরাটা কভার হয়ে যাবে, তোমার নেরেশন আজীবন কভার দিবে। এই জাস্ট এতটুকু, এই জিনিসটা মুখস্থ করলে ইনশাআল্লাহ আমি তোমাকে ওভাবে দেখাবো, তোমাকে ওভাবে দেখাই দিব আজকে এবং আগামীকালকে 2 দিন দেখাবো, ঠিক আছে? দেখো তারপরে, ও এটা লাগবে না, আমি বলি তোমাকে চিনতে হবে রিপোর্টেড স্পিচকে চিনতে হবে। এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমার রিপোর্টিং ভাবের পরিবর্তন বলেছিলাম না, এই রিপোর্টিং ভাবের পরিবর্তনটা সেইড বসবে। যদি অবজেক্ট নাই সেই ক্ষেত্রে, যদি অবজেক্ট নাই সেই ক্ষেত্রে ভাই, যদি অবজেক্ট নাই সেই ক্ষেত্রে। আপাতত মোবাইলটা হালকা করে জুম করেন, ভিডিওটা লেখা ছোট দেখা যাচ্ছে, একটু করে জুম করেন, বেশি না, হালকা করে কটটু করেছেন। থ্যাংক ইউ, এতটুকু এনাফ। হ্যাঁ, তাহলে স্যার আমাদের যদি অবজেক্ট থাকে, অবজেক্ট কোথায় থাকে? আমি জাস্ট বলি, আমি যদি বলি হি said I am student, এইখানে সেইটা সেইডই থেকে যাবে। কিন্তু যদি এখানে said to me বসে তখন এটা তোমাকে told বানাই দিতে হবে। বুঝতে পারছি? অর্থাৎ তোমাকে এই জায়গায় যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে told দিবা, যদি না থাকে তুমি যেটা আছে উঠে রেখে দিবা। বুঝতে পারছি? অ্যাসার্টিভ সেন্টেন্সে এটা, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা। তখন লিঙ্কিং ওয়ার্ড, এই যে তুমি একটা লিঙ্কিং ওয়ার্ড তোমাকে শিখাইছি না, লিঙ্কিং ওয়ার্ডটা কি আনতে হবে? ডেট আনতে হবে। লিঙ্কিং ওয়ার্ডটা কি আনতে হবে? ডেট আনতে হবে। এরপরে ইন্টারোগেটিভে আসি। ইন্টারোগেটিভে আমরা একটাই মাথায় রাখবো, ওয়েদার মুখস্থ করার দরকার নাই, আমরা জাস্ট একটা মাথায় রাখবো, সেটা হচ্ছে আজড। প্রশ্ন করলেই আজড। এবার আমরা আসি লিঙ্কিং ওয়ার্ড। লিঙ্কিং ওয়ার্ড 2 রকম, একটা হচ্ছে ইফ ডাব্লিউএস কোশ্চেনস না থাকলে, ডাব্লিউএস কোশ্চেনস যদি না থাকে প্রশ্ন তো দুইভাবে করা যায়। একটা হচ্ছে অক্সিলারি এসে করবে, বাক্যের শুরুতে অক্সিলারি এসে প্রশ্নবোধক বানাবে, আর একটা হচ্ছে আমার বাক্যের শুরুতে কি আসবে, ডাব্লিউএস কোশ্চেন এসে আমাকে প্রশ্ন বানাবে। দুইভাবে করা যায়। এখন আমাকে যদি ডাব্লিউএস কোশ্চেনস না এসে অন্য কোনো কিছু আসছে, মনে করো ডু আই, হ্যাঁ, অথবা কি ক্যান আই, অথবা আমি যদি বলি হ্যাঁ উইল আই, যেটা তোমার অক্সিলারি যুক্ত প্রশ্ন, সেই অক্সিলারি যুক্ত প্রশ্ন দিয়ে যদি আসে তখন তোমাকে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইফ লাগবে। কিন্তু ডাব্লিউএস কোশ্চেনস এটা নিজেই কিসের কাজ করে? লিঙ্কিং ওয়ার্ডের কাজ করে। ডাব্লিউএস কোশ্চেনস নিজেই কিসের কাজ করে? ডাব্লিউএস কোশ্চেনস নিজেই লিঙ্কিং ওয়ার্ডের কাজ করে। সুতরাং ডাব্লিউএস কোশ্চেনসটা বসে যাবে। এরপর আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের বেশ কিছু মুখস্থ করতে হবে অর্থ অনুযায়ী। যদি সাধারণত আদেশ বা নিষেধ করা বোঝায় কাউকে,
হ্যাঁ, আদেশ বা নিষেধ করা বোঝায়, সেখানে তুমি দুটা জিনিস বসাইতে পারো, অর্ডার বসাইতে পারো আদেশের জন্য, আর নিষেধের জন্য তুমি কি বসাইতে পারো, ফরবেড বসাইতে পারো, ফরবেড বসাইতে পারো। যদি তোমাকে কেউ অনুরোধ করে, যদি কেউ তোমাকে অনুরোধ করে সেক্ষেত্রে তুমি রিকোয়েস্টেড বসাবা। যদি তোমাকে কেউ অনুরোধ করে, এই যে বলে প্লিজ আমাকে একটু দেন না, প্লিজ এটা করেন না, অনুরোধ করলে তুমি কি বসাইতে পারো, হ্যাঁ রিকোয়েস্টেড বসাইতে পারো। অ্যাডভাইসড বসবে উপদেশ বুঝালে, অ্যাডভাইস বসবে তাহলে স্যার কখন, উপদেশ বুঝালে, উপদেশ বুঝালে। হ্যাঁ, তারপরে তারপরে আমি যদি বলি, হ্যাঁ তারপরে আমি যদি বলি প্রপোজড, প্রপোজড কখন বসবে, কখন বসবে, যদি যদি লেটস যুক্ত বাক্য থাকে, বলে না লেটস গো টু স্কুল, লেটস হ্যাভ আ ফান, লেটস হ্যাভ আ প্লে, লেটস গো টু, হ্যাঁ লেটস গো টু মার্কেট, আমরা এরকম কতগুলো বাক্য বলি না লেটস যুক্ত বাক্যে, যদি মাত্র লেটস থাকে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রপোজড বসবে, প্রপোজড বসবে। তখন তখন তোমাকে কিন্তু ড্যাট বসাতে হবে। আর বাকি সব ক্ষেত্রে টু, তিনটা ক্ষেত্রে তুমি টু আসবে লিঙ্কিং ওয়ার্ড, তিনটা ক্ষেত্রে কি আসবে, টু বসবে। আবার বলছি, তিনটা ক্ষেত্রে আমাদের কি ওয়ার্ড বসবে, লিঙ্কিং ওয়ার্ড বসবে টু, আর একটা ক্ষেত্রে বসবে ড্যাট। শুধুমাত্র কোন ক্ষেত্রে ড্যাট বসবে, যখন লেটস আসে। এটা আমি তোমাদেরকে হাতে কলমে দেখাবো, এটা দিয়ে করার দরকার নাই। আমি তোমাদেরকে তোমাদের খুব খুব জনপ্রিয় অফলাইন অনলাইনের জনপ্রিয় একটা কোচিং সেন্টারের, যদিও এইটা ওনাদের আমি কি বলে প্রমোট করছি না, বাট আমি ওনাদের উত্তর আনছি যেন তোমাদের বিশ্বাস বেশি থাকে। তোমরা হয়তোবা উদ্ভাস নাম শুনে থাকবা, উদ্ভাসের অনেক সেরা সেরা টিচার আছে, হ্যাঁ সব বুয়েটিয়ান, তারপর হচ্ছে সব ডাবিয়ান, অনেক ভালো ভালো টিচার। আমি ওনাদের করা প্রশ্ন জাস্ট আমার যে রুল, সেই রুলের সাথে যে ওনাদের প্রশ্নটা উত্তরটা মিলে যায় সেটা দেখানোর জন্য আমি ওনাদের প্রশ্নের করে দেওয়া উত্তর নিয়ে আসবো তোমাদের জন্য। এখানে দেখবা আমি যখন রুলগুলো পড়া শেষ হবে, তারপর আমি যখন প্র্যাকটিস করাবো, ওই প্র্যাকটিসে ওনাদের প্রশ্নটা দেখবা। হ্যাঁ, তারপরে তাহলে স্যার আমাদের মাথায় রাখতে হবে তিন ক্ষেত্রে আদেশ, নিষেধ, অনুরোধ, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, অর্ডারড, এইগুলোর ক্ষেত্রে টু বসবে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে, আর লেটস এর ক্ষেত্রে প্রপোজ বসবে। এতটুকু শেষ। তারপরে আসি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি উইশ বসে, বলে না গুড মর্নিং, গুড নাইট, গুড বাই, কংগ্রেচুলেশন, এই টাইপের যে বাক্যগুলো থাকে সেইগুলোতে আমরা কিন্তু উইশ বসাবো। বাট এখানে কোনো ধরনের কি বসবে না, কোনো ধরনের লিঙ্কিং ওয়ার্ড বসবে না। এখানে এক্স মানে কোনো ধরনের লিঙ্কিং ওয়ার্ডের দরকার নাই। কিন্তু যখন প্রে বুঝাই, বলে না মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ লিভ লং, হ্যাঁ মে ইউর মাদার লিভ লং, এরকম আমরা কতগুলো দোয়ামূলক বাক্য বুঝাই না, দোয়ামূলক বাক্যের মধ্যে কি বসবে, প্রেইড বসবে। কি বসবে, প্রেইড বসবে। কিন্তু এখানে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কি বসবে, ড্যাট বসবে। লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কি বসবে, ড্যাট বসবে। এবার আসো এক্সক্লামেটরি। এক্সক্লামেটরিতে একদম ইজি, এক্সক্লেমড উইথ জয়, অনেক আনন্দ বুঝালে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, এক্সক্লেম উইথ সরো, এগুলো বসবে। দুঃখ বুঝালে সরো, তারপরে হচ্ছে কি আশ্চর্য বুঝালে ওয়ান্ডার, তারপরে যদি অনেক বেশি খুশি বুঝাই তখন আমরা কি বসাবো, এক্সক্লেম উইথ জয়। এরপর আমাদের কি লাগবে স্যার, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ড্যাট লাগবে। এইবার তোমরা একটা লিঙ্কিং ওয়ার্ডের জন্য সুপার শর্টকাট মনে রাখো। আমাদের কয়টা জায়গায় ড্যাট বসতেছে, সব ক্ষেত্রে ড্যাট বসে, শুধুমাত্র কোথায়, ডাব্লিউএস কোশ্চেন ছাড়া, অর্থাৎ ইন্টারোগেটিভ ছাড়া সব ক্ষেত্রে মোটামুটি ড্যাট বসতেছে। এখানেও ড্যাট, এখানেও ড্যাট, এখানেও ড্যাট, এখানেও ড্যাট। শুধুমাত্র দুইটা জায়গায় ড্যাট বসবে না, সেটা হচ্ছে আমাদের অর্ডার, ফরবিড, রিকোয়েস্টেড, এই ক্ষেত্রে ড্যাট টু বসবে। তারপর হচ্ছে কি আর কোথায় বসবে না, ইন্টারোগেটিভে বসবে না, বাকি সব ক্ষেত্রে ড্যাট বসবে। তাহলে আমাদের নিয়ম শেষ, আমাদের রুল পড়া শেষ। এবার আমরা সরাসরি কিছু চলে যেতে পারবো, আমাদের প্র্যাকটিসে চলে যেতে পারবো। ঠিক আছে স্যার? আর হাইলাইট করবেন না। ভেরি ইন্টারেস্টিং স্যার। নিচেরটা দেখা যাচ্ছে না? ও আমি আনতেছি, আমি জাস্ট তোমাদেরকে টাইম দিব, নিচেরটা দেখা যায় মতো টাইম দিব। স্যার দেখা যাবে, জাস্ট ওয়েট আ সেকেন্ড। জমিন আশা করি এখন দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে। আমি জাস্ট ওই যে লেখা অনেক ছোট হয়ে গেছে তো এই জন্য আমি করছিলাম একটা স্লাইডে আমি সবকিছু আনার ট্রাই করছিলাম, একটা স্লাইডে যেন সবকিছু দেখা যায় ওটার জন্য চেষ্টা করছিলাম। আপাতত এটা তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও।
পিডিএফ স্যার, পিডিএফ আমরা কিভাবে দিব? আমাদের তো কোনো গ্রুপ নাই যে পিডিএফ দিব। আচ্ছা ঠিক আছে, আমি পিডিএফ তোমাদের কমেন্টে দিব। ঠিক আছে, আমি তোমাদের কমেন্ট বক্সে পিডিএফ দিয়ে দিব ক্লাসের শেষে পিডিএফ দিয়ে দিব। আফসোস করিও না, আফসোস করিও না। ঠিক আছে, হায়ার দেখো প্র্যাকটিসটা কই ভাই? লাগবে এটা একটু। প্র্যাকটিস শিটটা আসে নাই তো, প্র্যাকটিস শিটটা আসে নাই, দাঁড়ান নিচ্ছি। প্র্যাকটিস শিট আসবে এখন, তাড়াতাড়ি। আমি 30 ওটাতে দিচ্ছি। স্যার আই ওয়ান্ট পার্ডন, একটু হচ্ছে প্রবলেম হয়েছে। আমি যেটা পিডিএফ দিছি ওটাতে হচ্ছে এটা আসে নাই আর কি, আসবে এখন, একটু ওয়েট করো। এখন আশা করি হাইলাইটটাতে হবে না, যেটাই আছিল ওখানে করলে হয়ে যাবে আশা করি। বুঝিনি, কেটে দিছি। ওরে বাবা রে, কাহিনী তো ওখানে করে ফেলছেন না। ঠিক আছে, আসবে আসবে, সমস্যা বিশাল দখল না মাস্টার উইকে। উপরে 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 ঠিক আছে। এই তো স্যার আমাদের প্র্যাকটিস চলে আসছে। হ্যাঁ, লিখা দেখা যাচ্ছে? ঠিকঠাক দেখা যাচ্ছে লিখা? এই তো লিখে দেখা যাচ্ছে। ঠিক আছে স্যার, আসি। আমি অ্যান্সার সহ এনেছি। লাল লেখা দেখে বুঝতেছো এটা কাদের করা উত্তর, লাল লেখা সহ দেখেছো তোমরা আশা করি। প্রথমটাতে আসো। প্রথমে আমাদের সেইড দ্য মার্চেন্ট, এখানে কে বলেছে আগে বলো। আমাদের রিপোর্টিং স্পিচ কে? এটা না রিপোর্টিং স্পিচ? তাহলে দেখো সেইড দ্য মার্চেন্ট, এখানে দ্য মার্চেন্ট আগে চলে আসবে। দেখিও দ্য মার্চেন্ট, আমি করে দিচ্ছি। দা আমাদের আসবে কি? মার্চেন্ট। সেইটা কি সেই থাকবে স্যার? একটা বোঝা ট্রাই করো। এখানে কাকে বলেছে? দা ইয়থ। এখানে একটা অবজেক্ট আছে, উল্লেখ করা আছে। এখানে একটা কে উল্লেখ করা আছে? দেখো সেইড দা ইয়থ। এই জায়গায় দেখো তো, এটা প্রশ্নবোধক বাক্য না, একটা হয়াত দিয়ে শুরু করেছে। কি দিয়ে শুরু করেছে? হয়াত দিয়ে শুরু করেছে। প্রথম কাজ রিপোর্টিং ভাবের পরিবর্তন। স্যার আমাদের রিপোর্টিং ভাবটা পরিবর্তন করতে হবে। এখন রিপোর্টিং ভাব পরিবর্তন আমি একটু আগে দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কি দেখিয়েছি স্যার একটু আগে? যদি বলেছি এই সেইটটা পরিবর্তন হয়ে আজড হয়ে যাবে যদি আমাদের রিপোর্টেড স্পিচটা প্রশ্নবোধক বাক্য হয়।
বলেছিলাম যদি আমাদের রিপোর্টেড স্পিচটা প্রশ্নবোধক বাক্য হয় এটা আস্কড হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? আস্কড হয়ে যাবে। স্যার এরপরে লিঙ্কিং ওয়ার্ড লাগবে। কি লাগবে? লিঙ্কিং ওয়ার্ড। বলেছিলাম যদি প্রশ্নবোধক বাক্যটা একটু করে তোমরা ওই যে আমি যে শার্টটা দিয়েছিলাম সেটা মুখস্থ করলে আশা করি বুঝবা। বলেছিলাম যদি আমাদের যে ইয়াটা কি বলো এটাকে আমাদের যে প্রশ্নটা আমাদের যে ইয়াটা প্রশ্নবোধক বাক্যটা সেটা যদি ডাব্লিউএস কোয়েশ্চন যুক্ত হয় তাহলে আমাদের ডাব্লিউএস কোয়েশ্চনস নিজেই বসে। আচ্ছা এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ওরে বাবা রে বাবা এটা কেটে দিই। কাজ করতে হবে কি এখানে আমাদের অবজেক্টটা আনতে হবে। আস্কড এর পরে অবজেক্ট কে এখানে কে বলতো দা ইয়ত। এই গল্পের মধ্যে কার সাথে কথা হচ্ছে? পুরোটা কথা ইয়তের সাথে হচ্ছে। তাহলে এখানে কি বসবে? আস্কড দা ইয়ত। এখানে অবজেক্ট দেওয়া আছে, অবজেক্ট আমাকে তুলতে হবে। আস্কড দা ইয়ত বলার পরে আমাদের কাজ কি? লিঙ্কিং ওয়ার্ড লাগবে। কি লাগবে? 2 নাম্বার কাজ লিঙ্কিং ওয়ার্ড। স্যার লিঙ্কিং ওয়ার্ড এখন আমাদের যদি প্রশ্নবোধক বাক্য ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে হয় তাহলে বলেছিলাম আমাদের ওই জায়গায় ওই ডাব্লিউএস কোয়েশ্চনসটাই বসবে। ওই ডাব্লিউএস কোয়েশ্চনসটাই বসবে। তারপরে কাজ কি? রিপোর্টেড স্পিচকে রিপোর্টেড ক্লজ লিখেছিলাম। আমি যেহেতু ভার্সিটির জন্য পড়াচ্ছিলাম আমি তখন স্পিচ না বলে ক্লজ পড়াচ্ছিলাম, ওদেরকে একটু আধুনিক ভাবে পড়াইছি যেহেতু তোমরা নিচের, এই জন্য আমি এটাকে ক্লজটাকে আবার স্পিচে লিখছি। তাহলে অ্যাসার্টিভ বাক্য বানিয়ে টেন্স পরিবর্তন। স্যার কাজ কি বলেছি? অ্যাসার্টিভ বাক্য বানাই দিতে হবে। অ্যাসার্টিভ বাক্য কেমনে বানাই স্যার? আমাদের একটা সাবজেক্ট আগে চলে আসবে, তারপরে ভার্ব যা আসার ভার্ব আসবে। এখন এখানে সাবজেক্ট কে? ইউ। সাবজেক্ট কে? ইউ। একটা জিনিস মাথায় রাখো স্যার, একটা জিনিস তোমাদেরকে সুপার শর্টকাট দিয়ে একটা সুপার শর্টকাট SON সান 1 2 3 1 2 3 এটা একটু কিভাবে মনে রাখবা? স্যার যদি আমাদের ফার্স্ট পারসন হয়, যদি আমাদের কি হয়? ফার্স্ট পারসন হয় তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন। যদি আমাদের সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন। যদি আমাদের থার্ড পারসন হয় তাহলে নো চেঞ্জ। এন মানে নো চেঞ্জ, এক মানে ফার্স্ট পারসন। এখানে বলো তো ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে আমাদের কি অনুযায়ী পরিবর্তন? অবজেক্ট অনুযায়ী পরিবর্তন। কি অনুযায়ী পরিবর্তন? অবজেক্ট কে? দা ইয়ত। অবজেক্ট কে? এখানে অবজেক্ট কে? দা ইয়ত। তাহলে এখানে কি বসবে? হি। এই ইয়া দ্বারা কাকে বোঝাচ্ছে? হি কে বোঝাচ্ছে। তাহলে এখানে কি বসবে? হি বসবে ইয়তের জন্য। হোয়ার হি সাবজেক্ট। এরপরে কাজ কি? আমাদেরকে ভার্ব লাগবে। এবার বলো ভার্বটা কোন টেন্সে লাগবে? টেন্স পরিবর্তন। কি পরিবর্তন? টেন্স পরিবর্তন। স্যার এখানে প্রেজেন্ট ফর্মে আছে, এই যে আরটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে। জাস্ট আমরা এটাকে কি ফর্মে নিয়ে যাব? পাস্ট ফর্মে নিয়ে যাব। হোয়ার হি ওয়াজ গোয়িং। আমাদের তাহলে প্রথম লাইন এটা, আমাদের প্রথম লাইন এটা। এই লাইনটা আমি সবাইকে বুঝাইতে পারছি? হ্যাঁ, অ্যানসার দেওয়া আছে তাহলে কেন অ্যানসার করতেছি? অ্যানসার দেওয়া আছে মানে স্যার অ্যানসার আমি দেখাচ্ছি যে এটা তো আমি তোমাদেরকে বললাম মাত্র একটা স্লাইড মুখস্থ করে নেরেশনের 14 গোষ্ঠী উদ্ধার করতে পারবো আমরা, ওইটা আমি দেখাচ্ছি যে মূলত এখন তো আমাদের এটা কি বলে এটা আমরা জাস্ট ফ্রি ক্লাস দিচ্ছি, যে আমরা এখানে বিশদভাবে পড়াচ্ছি না। বাট তারপরে তোমাদেরকে বিশদভাবে না পড়ালেও মাসুদ স্যার বা মাসুদ ভাইয়া যাই বলো তোমাদেরকে এমন একটা ক্লাস দিচ্ছে যে ক্লাসের মাধ্যমে তুমি মাত্র একটা স্লাইড মুখস্থ করলে, একটা স্লাইডের একটা কিছু মুখস্থ করলে তুমি নেরেশনের সবকিছু পারবা, এভাবে তোমাকে দেখানোর ট্রাই করেছি, এই জন্য এখানে এভাবে করে পড়াচ্ছি। আর যদি তোমাদের ভাই উত্তরমালা দেওয়া আছে তুমি যদি মনে করো পারবা তাহলে স্যার তোমার হচ্ছে এই ক্লাসটা করার দরকার নাই, আমি এটা বলবো আর কি। তাহলে তুমি পারলে আবার কি ভালো কথা। তাহলে স্যার আমি প্রথম লাইনটা এতটুকু বুঝাইতে পারছি। প্রথম লাইনটা তাহলে প্রথমে কিভাবে আসলো? আমাদের অবজেক্টটা আমাদের সাবজেক্টটা ঠিক আছে, এরপর আমাদের যেহেতু সেইড এটা প্রশ্নবোধক বাক্যের জন্য আমরা কি আনি? আজড আনি। এরপরে বলেছিলাম আমাদের অবজেক্ট নিয়ে আসছি, যেহেতু এখানে ইয়তের কথাটা উল্লেখ আছে, কাকে বলেছে? ইয়তকে বলতেছে কথাটা, তাহলে ইয়তের কথাটা আমরা আনছি। এরপরে বলেছিলাম আমাদের লিঙ্কিং ওয়ার্ড, 2 নাম্বার কাজ কি ছিল? লিঙ্কিং ওয়ার্ড যদি ডাব্লিউএস কোশ্চেনস থাকে ওইটাই বসাই দিব, হয় আর একটা ডাব্লিউএস কোশ্চেনস তাহলে ওটা বসাই দিছি। এরপরে বলেছি বাক্যটাকে অ্যাসার্টিভ বাক্য বানিয়ে টেন্স পরিবর্তন। অ্যাসার্টিভ বাক্য কেমনে বানাই? আগে সাবজেক্ট আনবো, তারপর হচ্ছে কি করব? ভার্ব করব। এখন আমি টেন্স পরিবর্তন কেমনে করেছি? আমরা জানি প্রেজেন্ট ফর্মে থাকলে জাস্ট সেটাকে পাস্ট ফর্মে নিয়ে যাব। প্রেজেন্ট ইনডেফিনিট নাকি কি কিচ্ছু দেখার দরকার নাই,
আরটা প্রেজেন্ট ফর্মে ছিল, জাস্ট ওটাকে পাস্ট ফর্ম করে দিয়েছি, ওয়াজ করে দিয়েছি, বাকিটুকু যেমন আছে তেমন রেখে দিয়েছি। তার মানে আমাদের প্রথম লাইনটা শেষ। এবার তুমি দরকার হলো উত্তর মালাই দেখো ঠিক আছে কিনা দেখো, আমি যে লাইনটা মিলাইছি আমি কি উত্তরের দিকে তাকাইছি বা আমি উত্তরের সাথে মিলাই মিলাই বলেছি নাকি আমার রুল দিয়ে বলেছি? আমার যে সুপার শর্টকাট, আমার যে টেকনিক, আমি ওই টেকনিক দিয়ে তোমাকে শিখাইছি। এখন যদি তুমি বুঝো দ্যাটস ভেরি গুড, আর যদি না বুঝো আমাকে বলো, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড এগেইন এন্ড এগেইন। হ্যাঁ, he was coming to see। তাহলে দেখো এরপরে আমি এই লাইনটা মুছে দিচ্ছি, এই লাইনটা মুছে দিচ্ছি। এইবার আসো প্রশ্নের উত্তরে। দেখো এখন যখন প্রশ্ন করছে, প্রশ্নের উত্তরে কি দেয় আমরা সবাই জানি। প্রশ্নের উত্তরে আমরা কি দিই? রিপ্লাই বলি। প্রশ্নের উত্তরে আমরা কি বলি? রিপ্লাই বলি। তাহলে এখানে কি বসবে? এই যে এখানে রিপ্লাই কে দিচ্ছে? এই লেখাটা এই কথাটা কার? এতটুকু পর্যন্ত কথা কার? এতটুকু পর্যন্ত কথা হচ্ছে দায়তের। যেহেতু প্রথমে তাকে মার্সেন্ট প্রশ্ন করেছে, এখন ইয়ত উত্তর দিবে। তাহলে দায়ত কে করেছে? সে উত্তর দিচ্ছে না, এটা উত্তর দিচ্ছে। উত্তর দিলে আমরা কি জানি স্যার? রিপ্লাইড। কি বসে? রিপ্লাইড এর পরে এখন আমাদের বলো লিঙ্কিং ওয়ার্ড কি লাগবে। পরে সে যে উত্তরটা দিয়েছে সেটা কোন সেন্টেন্সে দিয়েছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে। কোন সেন্টেন্সে দিয়েছে? আই ওয়াজ কামিং, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স না? সাবজেক্ট প্লাস ভার্ব। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সে উত্তর দিলে আমরা লিঙ্কিং ওয়ার্ড কি জানি? ড্যাট আনতে হয়। লিঙ্কিং ওয়ার্ড কি আনতে হয়? ড্যাট আনতে হয়। আই ওয়াজ কামিং টু সি ইউ। এইবার বলো স্যার এই আই দ্বারা কাকে মিন করছে? একটু আগে লিখে দিয়েছি 1 2 3 SON সান। তাহলে ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন। এখানে সাবজেক্ট কে দায়ত, তাহলে ইয়ত নিজেকে বোঝাচ্ছে হি। হ্যাঁ, দ্যাট হি। এই যে ওয়াস আছে না, এই ওয়াস আছে না, আমরা বলেছিলাম, হ্যাঁ এবার একটু পেইন খাইতে পারো না, টেন্সে যেটা লিখে দিয়েছিলাম আমরা বলেছিলাম যদি শুধু পাস্ট টেন্সে থাকে ওটাতে আমাদের কি করে দিতে হবে? হেড প্লাস বি3। হেড প্লাস বি3 করে দিতে হবে। কি করে দিতে হবে স্যার? হেড প্লাস বি3 করে দিতে হবে। হ্যাঁ, হেড প্লাস কি করে দিতে হবে? বি3 করে দিতে হবে। বাট এখানে কেমন জানি ওদের উত্তরটা ভুল আছে। এখানে কেমন জানি ওদের উত্তরটা ভুল আছে, ওদের উত্তরটা আর কি। তাহলে স্যার এখানে কি হবে জানো? এটার উত্তর, সঠিক উত্তর হবে হ্যাড বিন। হি হ্যাড বিন গোয়িং, হ্যাঁ, টু সি হিম। এখানে বলো, এখানে কি বলেছে দেখো। আমি যদি বলি এখানে কেন হ্যাড বিন করে দিয়েছি, তোমরা অন্য কোনো বইয়ের, অন্য কোনো প্রকাশনীর অন্য কোনো উত্তর থাকলে দেখতে পারো। এটা উত্তর, সঠিক উত্তর হবে এরকম। আমি জানি না ওদের ওখানে উত্তরে কি হয়েছে, বাট তোমরা যদি অন্য কোনো প্রকাশনীর অন্য কোনো উত্তর থাকে তোমরা এটা দেখে নিতে পারো। এই আমরা বলেছিলাম যদি কোনো জিনিস পাস্ট টেন্সে থাকে, এটা শুধু পাস্ট, ওয়াজটা শুধু পাস্ট, আমাদের কি লাগবে বলেছিলাম? হেড প্লাস বি3 লাগবে। কি লাগবে? হেড প্লাস বি3 লাগবে। সেটা আমরা কোথায় দেখিয়েছিলাম? ওই যে টেন্সের যে পরিবর্তন সেখানে দেখিয়েছিলাম। তোমরা এটা দরকার হলে আবার দেখিও। হ্যাঁ, তারপরে আমরা জাস্ট কি বলেছি, এরপরে যেমন আছে তেমন রেখে দেব। টু সি ইউ, এই ইউ দ্বারা সেকেন্ড পারসনকে মিন করছে। এই ইউ দ্বারা কাকে মিন করছে? সেকেন্ড পারসনকে। এখানে রিপ্লাই কাকে দিচ্ছে? রিপ্লাই দিচ্ছে হচ্ছে মার্সেন্টটাকে। এই হিম দ্বারা দরকার হলে তোমরা এখানে এম লিখে দিতে পারো, মার্সেন্ট এম লিখে দিতে পারো। তাহলে আমাদের দ্বিতীয় লাইন শেষ। এখন আবার আরেকটা প্রশ্ন করেছে, দেখো তো, দ্বিতীয় লাইন শেষ। এখন আবার প্রশ্ন করেছে, দ্বিতীয় লাইন শেষ, অর্থাৎ আমাদের কার কথা শেষ? এখন আমাদের ইয়তের কথা শেষ। এখন আবার মার্সেন্টের কথা বুঝলাম না স্যার, আবার বলেন এটা। আচ্ছা, এটা বলার আগে আমি একটু কাজ করি। তোমাদের এখন আশা করি তোমরা যারা 26-এ আছো তোমাদের নিশ্চয়ই তোমাদের কাছে এখন কি চলে আসছে? হ্যাঁ, টেস্ট পেপার চলে আসছে আশা করি। টেস্ট পেপার আসলে ওই টেস্ট পেপার উত্তরটা খুলে দেখিও। ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্নটা একটু খুলে দেখিও। এটা একটা ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন, তোমরা খুলে দেখিও, ঠিক আছে? আমি জাস্ট এটা একটু আবার ব্যাখ্যা করিয়া, তোমাদের হয়তো এটা মুখস্থ হয় নাই, এটা একটু মুখস্থ করা দরকার হলো আবার। এই যে জিনিসটা যদি শুধু পাস্ট ফর্মে থাকে, কোন ভার্ব যদি শুধু পাস্ট ফর্মে থাকে, যেমন ওয়াজ, এই যে ওয়াজটা শুধু পাস্ট ফর্মে, এই ওয়াজকে আমাদের কি করে দিতে হবে? হেড প্লাস বি3 করে দিতে হবে। কি করে দিতে হবে? হেড প্লাস বি3 করে দিতে হবে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে জাস্ট পাস্ট ফর্মে, যেমন এম থাকলে সেটাকে ইজ করে দিব, ওয়াজ করে দিব। হ্যাঁ, যেমন আমি যদি বলি শুধুমাত্র হ্যাভ আছে, জাস্ট এটাকে কি করে দিব? হেড করে দিব। যেমন আমি যদি বলি ডু আছে, সেটাকে কি করে দিব? ডিড করে দিব। জাস্ট যেটা প্রেজেন্ট ফর্মে থাকে সেটাকে পাস্ট ফর্মে করে দিব, আর যেটা শুধু পাস্ট ফর্মে থাকে সেটাকে হেড প্লাস বি3 করে দিব। সেটাকে কি করে দিব? হেড প্লাস বি3 করে দিব। এটা হচ্ছে টেন্সের পরিবর্তন। এইবার এখানে আসি। এইবার এই লাইনটাতে আমি একটু যাই।
এই যে এই লাইনটাতে আই ওয়াজ গোয়িং বলেছে, তো আইটা তো এস ও এন সান না, 1 2 3 সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন। এখানে সাবজেক্ট মূলত উত্তর কে দিচ্ছিল দা ইয়ত উত্তর দিচ্ছিল, তাহলে ইয়তের জন্য কি বসবে, হি বসবে, হি। এই যে ওয়াজ এটা শুধু পাস্ট ফর্মে, এটা V2 না, ওয়াজটা V2 না, তাহলে আমাদের এটা কি লাগবে, হেড লাগবে, এরপরে B3 লাগবে। তোমরা যারা মোটামুটি ন্যারেশন পারো তারা এটা সঠিক হচ্ছে কিনা এটা জানার কথা, টেস্ট পেপার এখনো আসে নাই, আসুক আর না আসুক তুমি এটা তো পারার কথা, একদম মিনিমাম হলে এটা জানার কথা, কোনো না কোনো ভাবে হলে এটা জানার কথা। তোমরা এটা এসএসসি তে অনেকবার আসছে এই জিনিসটা, তোমরা এটা দেখতে পারো। তাহলে বলো এটা কি বসবে, হেডবিন বসবে, তারপরে গোয়িং টু, বাকিটুকু যেমন আছে তেমন, টু সি ইউ, এই ইউটা আবার সেকেন্ড পারসন, এই ইউটা সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন। এখন মার্চেন্ট কার সাথে কথা বলছে, সরি আমাদের ইয়ত কার সাথে কথা বলছে, মার্চেন্টের সাথে, তাহলে হিম, এই হিম দ্বারা মূলত মার্চেন্টকে মিন করছে। দেখো তো এখানে ঠিক আছে কিনা, এই যে এখানে ঠিক আছে কিনা, টু সি হিম, হ্যাঁ ওদের একটা উত্তর মালায় ভুল আছে, এখানে হি ওয়াজ বলেছে, এটা হি হেডবিন হবে, কি বসবে, হি হেডবিন বসবে। এটা তোমরা দরকার হলে তোমরা যদি উত্তরমালা নাও সেই উত্তরমালা এটা দেখবা, সেটা তোমরা সেই উত্তরমালাই দেখবা, হ্যাঁ এটা তোমরা সেই উত্তরমালাই দেখবা। এইবার আসি স্যার, এবার আমরা আসি পরবর্তী লাইনটাতে। এইবার এই কথাটা কার বলতো, এখানে ইনভার্টেড কমা মানে এখানে শেষ, কার কথা শেষ, ইয়তের কথা শেষ। এখন আবার কার কথা শুরু, মার্চেন্টের কথা শুরু, এইখানে মার্চেন্টের কথা শুরু। মার্চেন্ট আবার একটা প্রশ্ন করেছে, আচ্ছা আবার প্রশ্ন করলে আমরা কি বলি, এগেইন। আবারের ইংরেজি কি, এগেইন। তাহলে আমরা কি বলবো, দা মার্চেন্ট এগেইন আস্কড। আবার প্রশ্ন করেছে না, তাহলে এখানে কি বসবে, দা মার্চেন্ট আস্কড এগেইন। হ্যাঁ আবার প্রশ্ন করলে আমরা কি দিব, আবার বলবো, হ্যাঁ এগেইন আস্কড। আচ্ছা এটা তো মুছতে হবে, বিশ্রী লাগতেছে, দেখো দা মার্চেন্ট asked again। হ্যাঁ কি প্রশ্ন করেছে, আবারও ডাবল কোয়েশ্চন আছে না, প্রশ্নের মধ্যে আবারও ডাবল কোয়েশ্চন আছে, তার মানে ডাবল কোয়েশ্চন থাকলে আমাদের যেই লিঙ্কিং ওয়ার্ড সেটা আর আনা যাবে না, আমাদের এখন কি করতে হবে, ওই শব্দটাকে বসাই দিতে হবে। তাহলে এখানে ডাবল কোয়েশ্চন ওয়ার্ড আছে, ওয়ার্ডটাই বসে যাবে। এরপরে আমাদের কাজ কি, রিপোর্টের যে স্পিচ সেটাকে অ্যাসার্টিভ বানাই ফেলতে হবে। আমরা জানি অ্যাসার্টিভ কেমনে বানাই, সাবজেক্টটা আগে চলে আসবে, এখানে ইউ দ্বারা কাকে মিন করছে, এটা মনে রাখবা 1 2 3। ইউ দ্বারা হচ্ছে ওই যে অবজেক্ট সেকেন্ড পারসন, তার মানে অবজেক্টকে মিন করছে, অবজেক্টকে, এখানে অবজেক্ট হচ্ছে ইয়ত, হি দ্বারা দরকার হলে তোমরা ইয়তের জন্য একটা ওয়াই লিখে রাখতে পারো, পাশে একটা কি লিখতে পারো, ওয়াই লিখতে পারো, কারণ এখানে অবজেক্টকে মিন করছে না, কথা বলছে কে, মার্চেন্ট যখন ইউ বলবে তার মানে অবজেক্টকে মিন করছে, অবজেক্ট কে, সেকেন্ড পারসন কে, এখানে হি কে, ইয়তটা, তাহলে ইয়তের জন্য আমরা কি দিতে পারি, হি দিতে পারি। এরপরে বলো হোয়াট হি, এরপরে কি আছে স্যার, এখানে ডু আছে না, জাস্ট এটাকে পাস্ট ফর্মে নিয়ে যাব, আমরা পাস্ট ফর্মে নিয়ে যাব, এটাকে আমরা জাস্ট কিসে নিয়ে যাব, পাস্ট ফর্মে নিয়ে যাব। স্যার এটাকে পাস্ট ফর্ম মানে এইটাকে নিয়ে যাও আর কি, মেইন ভার্বকে নিয়ে যাও আর কি পাস্ট ফর্মে, তাহলে মেইন ভার্বকে পাস্ট ফর্মে নিয়ে গেলে কি হয়ে যাবে, ওয়ান্টেড হয়ে যাবে। কি হয়ে যাবে, ওয়ান্টেড। বলো তো এটাকে নিয়ে যাওয়া মানে কি, মূলত পাস্ট ফর্ম কি নিয়ে যাবো, এটা তো প্রশ্ন করার জন্য অক্সিলারি হিসেবে আসছিল, তাহলে মূল ভার্বকে ওয়ান্ট এর পাস্ট ফর্ম কি হবে, ওয়ান্টেড হয়ে যাবে, ওয়ান্টেড পাস্ট ফর্ম কি, ওয়ান্টেড। দেখো তো এই লাইনটা ঠিক আছে কিনা, দা মার্চেন্ট আস্কড হোয়াট হি ওয়ান্টেড, ঠিক আছে কিনা স্যার, একদম হুবহু লাইন কমন আছে না। তাহলে আমি আমার রুল থেকে বুঝিয়ে দিলাম তোমাদেরকে, যেটা আমি সুপার শর্টকাট সেখান থেকে পড়াই দিলাম। এটার জন্য আমাদেরকে 20-30টা পেজ মুখস্থ করতে হবে না, 20-30টা রুল আমাদেরকে মুখস্থ করে পেইন কাইতে হবে না, বুঝতে পারছি। তাহলে এরপর আসি, টু আর্ন মাই ব্রেড বাই দা লেবার অফ মাই হ্যান্ডস, এটা কার উত্তর ছিল, মার্চেন্টের উত্তর ছিল। এটা কার উত্তর ছিল, সরি এটা হচ্ছে আমাদের ইয়তের উত্তর। এটা কার উত্তর ছিল, ইয়তের উত্তর ছিল। মার্চেন্ট প্রশ্ন করেছে, এখন সে কি উত্তর দিবে বলো, দা ইয়ত। প্রশ্নের উত্তরে আমরা কি জানি, রিপ্লাইড জানি। তাহলে বলো এখন যে এই যে প্রশ্নের উত্তরটা দিচ্ছে এটা কার উত্তর,
এতটুকু পর্যন্ত কার উত্তর? এই ইনভার্টেড কমা পর্যন্ত কার উত্তর? ইয়তের উত্তর। তার মানে কি বসবে? দা ইয়ত রিপ্লাইড। স্যার প্রশ্নের উত্তরে আমাদের ডেট বসবে না। এবার এদিকে বুঝা ট্রাই করো। স্যার টু আর্ন মাই ব্রেড, এটা এখন স্টাডি সেন্টেন্স হইছে? সাবজেক্ট আছে বাক্যের মধ্যে? সাবজেক্টও নাই, ভাব আছে তাও নাই, টু আর্ন দিয়ে শুরু, একটা নন ফাইনাইট ভাব দিয়ে শুরু। টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস, অর্থাৎ এই বাক্যের মধ্যে আমাদের কোনো কি নাই, এই বাক্যের মধ্যে আমাদের কোনো ধরনের কি নাই, অক্সিলারি সরি কি নাই, কোনো ধরনের ভাবও নাই, সাবজেক্টও নাই। এখন আমরা কি করব? ভাবও নাই, সাবজেক্টও নাই, এটা আমাদের সব সময় মাথায় রাখবো। আগের যেই সাবজেক্ট সেটা আমরা কপি করব। আগের যে সাবজেক্ট কি ছিল? হ্যাঁ, আই। কি ছিল? এই যে ইউ দ্বারা কাকে মিন করছিল? আইকে মিন করছিল। এই আইটা কি হয়ে যাবে? এখানে কাকে মিন করছে বলতো? সাবজেক্ট নিজেকে মিন করছে না, তাহলে এখানে কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? আবারও এটা একটু বুঝাচ্ছি তোমাদেরকে, এটা একটু আবারও বুঝাচ্ছি। এটা একটু করে ইয়া হবে। এটা কই? আমার আরো একটা ক্লাস আছে যে, কোথায়? অ্যাডভান্সে। স্যার আবার একটু দেখি তাহলে বলছিলাম এই টু আর্ন এটা কার কথা ছিল? ইয়তের কথা ছিল। তার মানে দা ইয়ত রিপ্লাইড ডেট। এবার একটু বোঝা ট্রাই করো। স্যার এটা কোনো স্টাডি সেন্টেন্স না, আমরা লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসলাম, রিপোর্টিং ভাবও পরিবর্তন করে দিলাম, কিন্তু আমাদের এখনো স্টাডি সেন্টেন্স বানাইতে পারতেছি না, কারণ আমাদের এই বাক্যের মধ্যে সাবজেক্টও নাই, ভাবও নাই। সেই জায়গায় আমরা কি করব? সাবজেক্টও নাই, ভাবও নাই, সেই জায়গায় আমরা স্ট্রেট কপি এন্ড পেস্ট করে দিব এই জিনিসটাকে। আই ওয়ান্ট, এই যে ইউ ওয়ান্ট, এই আই ওয়ান্ট এটাকে স্ট্রেট কপি করে দিব, স্ট্রেট কপি এন্ড পেস্ট করে দিব, স্ট্রেট কপি এন্ড কি করে দিব? পেস্ট করে দিব। ওই যেখানে ইউ দ্বারা কাকে মিন করছিল? যে কার প্রশ্নের জন্য? দেখো মার্চেন্টের প্রশ্নের জন্য ইউ দ্বারা কাকে মিন করছিল? ইউ দ্বারা হচ্ছে কাকে মিন করছিল? এই যে ইয়তকে মিন করছিল। এই যে ইয়ত, এটার জন্য আমরা কি আনবো? হি আনবো। এরপর আমাদের যে ওয়ান্ট আছে না, ওয়ান্ট, এটা কি বসে যাবে? ওয়ান্টেড বসে যাবে। ওই যে আগের লাইন থেকে সরাসরি কপি এন্ড পেস্ট, আগের লাইন থেকে, এই যে দেখো তো, এই আগের লাইন থেকে কপি এন্ড পেস্ট করে দিবা। যে সব সময় যেখানে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স বানার জন্য সাবজেক্ট ভার্ব পাবা না, সেখানেই তুমি কি কপি করে দিবা? সাবজেক্ট এবং ভার্ব ঠিক হুবহু আগের সাবজেক্ট এবং ভার্বকে কপি এন্ড পেস্ট করে বসাই দিবা। এরপর বাকিটুকু যেমন আছে তেমন বসাই দিয়ে যাও। টু আর্ন, এই যে টু আর্ন মাই, এই মাই দ্বারা কাকে বোঝাচ্ছে? এই মাই দ্বারা ফার্স্ট পারসন, এই যে এখানে আবার বলছি এস ও এন সান 1 2 3, এই যে ফার্স্ট পারসনকে বোঝাচ্ছে। ফার্স্ট পারসন মানে সাবজেক্ট অনুযায়ী, তাহলে সাবজেক্টকে এখানে দায়তের জন্য কি বসবে? হিস বসবে। দায়তের জন্য কি বসবে? হিস বসবে। হ্যাঁ, হিস বসবে। এবার বলো হিসের পরে কি আছে? আমাদের ব্রেড আছে। হিস ব্রেড বাই দ্য লেবার, এরপরে অফ মাই হ্যান্ডস, আবারও মাই আছে, আবারও মাই দ্বারা তাহলে কি বসবে? অফ হিজ হ্যান্ডস বসবে। এতটুকু বুঝেছো? এই লাইনটা এখন বুঝেছো কিনা সবাই একটু কমেন্ট করো তো। এই লাইনটা সবাই বুঝেছো কিনা একটু কমেন্ট করো। হ্যাঁ, আই ওয়ান্ট উজ্জ্ব আছে, এই যে পূজা দে কমেন্ট করেছে আই ওয়ান্ট উজ্জ্ব আছে। এখন উজ্জ্ব আছে না, এটা আমি যদি নাও বুঝি, সুন্দর করে ওই যে বলেছিলাম না, আগের যেই লাইনটা একদম হুবহু কপি এন্ড পেস্ট করে দিব, এটা আগের লাইনে উত্তর দেওয়া আছে। এগুলো ওই যে হোয়াটস ইউর নেম, তুমি জাস্ট বলো মাসুদুল হাসান, হোয়াটস ইউর নেম, তুমি বলবা না যে মাই নেম ইজ, বলবা না, তুমি কি বলবা? জাস্ট একটা নাম বলে দিলে। অর্থাৎ এখানে একটা উজ্জ্ব রাখা যায় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আর কি। এটা স্যার এতটুকু সবাই বুঝেছি।
হ্যাঁ, এতটুকু যদি সবাই বুঝি তাহলে আমরা পরবর্তীতে লাইন যাব। আবার দেখো তো, ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, এই প্রশ্নটা কার? এখানে এই ইনভার্টেড কমা মানে কার কথা শেষ? ইয়তের কথা শেষ, পরবর্তী কথাটা শুরু হচ্ছে, পরবর্তী কথাটা শুরু হচ্ছে। তাহলে পরবর্তী কথাটা কার হবে? পরবর্তী কথাটা কার হবে? অবশ্যই মার্চেন্টের কথা হবে, অবশ্যই মার্চেন্টের কথা হবে। তাহলে মার্চেন্ট আবার প্রশ্ন করেছে, আবার প্রশ্ন করেছে, তাহলে দামান আবার প্রশ্ন করেছে মার্চেন্ট। তাহলে দা মার্চেন্ট আবার প্রশ্ন করেছে যেখানে, এই প্রশ্নটা কার? ডু ইউ ওয়ান্ট ওয়ার্ক, এটা প্রশ্নটা মার্চেন্টের। তাহলে আবার দেখো, দা মার্চেন্ট, দা মার্চেন্ট, হ্যাঁ কি প্রশ্ন করেছে? দা মার্চেন্ট কি প্রশ্ন করেছে? কি প্রশ্ন করেছে? এই যে আবার দেখো, দা মার্চেন্ট আস্কড এগেইন, আবার করলে কি বলেছিলাম? এগেইন, আবার করলে কি বলেছিলাম? এগেইন। এবার এখানে বোঝার ট্রাই করো, বাক্যের মধ্যে আমাদের কি কাজ? এই যে আমাদের মোটামুটি রিপোর্টিং কাজ করে ফেলেছি, আমাদের লিঙ্কিং ওয়ার্ড লাগবে। এবার বলো বাক্যটাতে লিঙ্কিং ওয়ার্ড কি বসবে? এবার কিন্তু আর ডাব্লিউএস কোয়েশ্চেনস নাই, এবার কিন্তু আর কি নাই? ডাব্লিউএস কোয়েশ্চেনস নাই। এখন ডাব্লিউএস কোয়েশ্চেনস না থাকলে আমাদের কি করতে হবে এখন বলো? ডাব্লিউএস কোয়েশ্চেনস না থাকলে কি করতে হবে এখন? আমরা বলেছিলাম প্রশ্নবোধক যদি ডাব্লিউএস কোয়েশ্চেন ছাড়া হয় সেই ক্ষেত্রে ইফ বসে, সেই ক্ষেত্রে কি বসে? ইফ বসে। সেই ক্ষেত্রে কি বসে স্যার? ইফ বসে। এতটুকু সবাই বুঝেছো? এতটুকু সবাই বুঝেছো? হ্যাঁ, এরপরে এখানে বলো তো আমাদের কাজ কি? তারপরে অ্যাসার্টিভ বানাই ফেলা। অ্যাসার্টিভ বানাই ফেলা মানে কি? সাবজেক্ট আগে নিয়ে আসা। সাবজেক্ট ইউ দ্বারা কাকে মিন করছে? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন মানে কি? এখানে মার্চেন্ট কাকে বলছে? ইয়তকে বলছে, তার মানে হি। হি দ্বারা দরকার হলে তুমি ইয়তের জন্য ওয়াই লিখে রাখো। হ্যাঁ, তারপরে এই যে রিয়েলি ওয়ান্ট, ইফ হি রিয়েলি, এই যে ওয়ান্ট এটা কি হয়ে যাবে? পাস্ট ফর্মে ওয়ান্টেড হয়ে যাবে। ইফ হি ওয়ান্টেড, হ্যাঁ ওয়ার্ক, ইফ হি রিয়েলি ওয়ান্টেড ওয়ার্ক, এতটুকু। তাহলে এই লাইনটা বুঝছো? এই লাইনটা বুঝছো সবাই? ওটা তাহলে ক্যান্সেল করে দিই। আচ্ছা ঠিক আছে, আমাকে চাবি দিয়ে চলো না, প্রবলেম নাই। আমি কিভাবে লিখি? অ্যাডভান্সের 27-এর। আচ্ছা ওদের সাথে গল্প করবো আর কি কিছু কাল, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নাই, ইংলিশ অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা না হয়তো 5 মিনিট বসেন না, 5 মিনিট বসেন, ঠিক আছে স্যার। তাহলে এই লাইনটা বুঝছি সবাই? এই লাইনটা ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, এটা প্রশ্নটা সেইটা মার্চেন্ট, এই যে সেইটা মার্চেন্টকে আমরা কি করেছি? দা মার্চেন্ট আস্কড বলেছি। ইয়েস ইফ ইউ হ্যাভ এনি। এবার আসো, এবার দিকে তাকাও। ইয়েস, একটা জিনিস শিখে রাখো এবার। এবার তোমাদেরকে একটা জিনিস, প্যাসিভ নারেশন একটা জিনিস বলি। প্রশ্নের উত্তরে এটা লিখে রাখো, প্রশ্নের উত্তরে যদি ইয়েস আসে, ইয়েস এর জন্য বসবে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, যদি নো আসে, তখন বসাবা কি? রিপ্লাইড ইন দা নেগেটিভ। বুঝাতে পারছি? দেখো ইয়েস আসলে উত্তরে, যদি প্রশ্নের উত্তরে ইয়েস আসে তাহলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, আর যদি নো আসে তখন আমরা কি দিব? রিপ্লাইড ইন দা নেগেটিভ। এতটুকু সবাই বুঝেছো? এতটুকু সবাই বুঝেছো? না বুঝলে এটা লিখে রাখো, পাও এটা স্ক্রিনশট তুলে নাও। যদি আমি বলি প্রশ্নের উত্তরে আমাদেরকে ইয়েস রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ হবে, আর প্রশ্নের উত্তরে আমাদের কি দিতে হবে? রিপ্লাইড ইন দা নেগেটিভ দিতে হবে। বুঝাইতে পারছি? আমি বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে স্যার দেখো, এইবার আমরা দেখি প্রথমে আসো। ইয়েস, এই জিনিসটা প্যাসেজ নারেশনের ক্ষেত্রে তোমাকে একটা দুইটা জিনিস তো মুখস্থ রাখতে হবে। তোমাকে একটা টেবিলের ভিতরে সবকিছু ঢুকানো যাবে না রাত্রি রানী, সবকিছু, অর্থাৎ আমার মূল বাক্যগুলো চলে আসবে, মূল বাক্য সবগুলো চলে আসবে। শুধুমাত্র প্যাসেজ নারেশনের একটা দুইটা যে জিনিস সেগুলো একটু মাথায় রাখতে হবে আর কি। যেমন ইয়েস এর আমাদের উত্তরে কি আসবে? রিপ্লাইড ইন দা ইয়েস এর অ্যাফার্মেটিভ নেগেটিভ, এটা একটু ব্যতিক্রম জিনিস, এটা তোমাকে মাথায় রাখতে হবে ওই প্রশ্নের উত্তরের গুলো আর কি। তাহলে স্যার দেখো, এই জায়গায় দেখো, এবার এই জায়গায় দেখো, দেখো এবার আমরা উত্তরে যাচ্ছি। কি করতেছে সে? প্রশ্নের উত্তর দিয়েছে। তাহলে এখানে কি বসবে? দা
youth. The youth replied in the, yes যেহেতু বলেছি, in the affirmative. এবার বলো, এটা তুমি জাস্ট ইয়েস এর জন্য এটা আনছো, শুধু কিসের জন্য আনছো? এটা শুধু ইয়েস এর জন্য এই উত্তরটা আনছো। এইবার তুমি আরো একটা কথা যোগ করেছো না, ইয়েস এর পরে ইফ ইউ হ্যাভ এনি, এখানে আরেকটা কথা যুক্ত করেছো। তাহলে এবার বলো এন্ড আরেকটা কথা যুক্ত করলে আমাদের এন্ড বসবে, এন্ড সেইড দ্যাট, এবং বলেছে এন্ড সেইড, এই যে আমাদের লিঙ্কিং ওয়ার্ড সেইড লাগবে। এরপরে রিপোর্টেড পরবর্তী যে বাক্যটা ইফ ইউ হ্যাভ এনি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমাদের কি লাগে? ড্যাট লাগে, লিঙ্কিং ওয়ার্ড কি লাগে? লিঙ্কিং ওয়ার্ড ড্যাট লাগে। এরপরে কাজ কি? অ্যাসার্টিভ সেন্টেন্স তো অলরেডি দেওয়া আছে, তার মানে টেন্স এর পরিবর্তন। তাহলে এখানে কি বসবে? ইফ হি দ্বারা, এই যে ইউ বুঝাচ্ছে না, ইউ দ্বারা কাকে মিন করছে? ইয়ত মার্সেন্ট কে মিন করছে। তাহলে হি দরকার হলে এখানে তুমি না বুঝলে পাশে একটা এম দিয়ে দাও। হি হ্যাভটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটা কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। তারপরে ইফ হি হ্যাড এনি। এই লাইনটা সবাই বুঝেছো কিনা বলো? এই লাইনটা সবাই বুঝেছো কিনা? হ্যাঁ, এই লাইনটা বুঝেছো কিনা? তারপরে দেন ফলো মি এন্ড ক্যারি আ বক্স ফ্রম আ শপ টু মাই হাউস। এবার বলো পরবর্তী বাক্যটা ফলো মি, এটা কোন সেন্টেন্স? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স না? আচ্ছা, তোমরা যারা ইম্পারেটিভ সেন্টেন্স চিনো না, আমি যদি বলি ভার্বের বেস ফর্ম, এরপর হচ্ছে একটা অবজেক্ট থাকবে। ভার্বের বেস ফর্মের পরে যদি অবজেক্ট থাকে, তাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাকে বলা হয় কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে এটা কোন সেন্টেন্স? দেন ফলো মি এন্ড ক্যারি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এইবার আসি সর্বশেষ এখন আমাদের কি করতে হবে বলতো? দেন, এই যে বলতো দেন আছে না শেষে, এখন এই প্রশ্নটা করার পরে দেন উত্তর দেওয়ার পরে দেন দা, এখানে বলতো কে? দেন দা কে? এখানে কি করেছে? দা মার্সেন্ট। এই কথাটা কার? দেন ফলো মি, এই কথাটা কার? মার্সেন্টের না? এতটুকু পর্যন্ত। দেন দা মার্সেন্ট, দেখো মার্চেন্ট। হ্যাঁ, এখন মার্সেন্ট কি করেছে দেখো তো, ফলো মি। আমরা যদি বলি কাউকে যদি আদেশ করা বুঝে, তুমি আমাকে কি করো? ফলো করো, এটা একটা আদেশ বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? আদেশ বুঝালে আমরা কি জানি স্যার? আদেশ বুঝালে অর্ডারড। কি জানি? আদেশ বুঝালে রিপোর্ট। দেখো রিপোর্টিং ভার্বের যেই পরিবর্তন, সেটা কি করবো বলেছিলাম? আদেশ বুঝালে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ বুঝাই, রিপোর্টিং ভার্ব বসবে অর্ডারড, অর্ডারড। এরপরে অর্ডারের পরে আমাদের কি লাগে মনে আছে তো? অর্ডারড এখানে কি? অবজেক্ট কে? দা ইয়ত। এরপর আমরা বলেছিলাম অর্ডারড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, এগুলো যদি থাকে কি বলেছিলাম? লিঙ্কিং ওয়ার্ড হিসেবে টু বসে। স্যার যাদের মুখস্থ নাই এতটুকু পর্যন্ত রাখো তো। দেখো আমি তোমাদেরকে এটা লিখে দিয়েছিলাম। দেখো আমি তোমাদেরকে কিভাবে লিখে দিয়েছিলাম। এই যে দেখো, আমরা যদি বলেছিলাম বাক্যের মধ্যে ইম্পারেটিভ হলে অর্ডারড, ফরবেইড আদেশ নিষেধ বুঝাতে অর্ডারড বসে, তারপরে লিঙ্কিং ওয়ার্ড কি বসে বলেছিলাম? টু বসে। স্যার এতটুকু যদি বুঝি তাহলে আমি এখানে কাজ করছি আবার। তাহলে এখানে একটু পর্যন্ত আসবে। এই যে অর্ডারড দা, হ্যাঁ, দা ইয়ত টু ফলো। এই যে এখানে টু এর পরে ভাবের কোন ফর্ম? বেস ফর্ম টু ফলো। এটা তোমরা যারা আমার রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম পড়ছিলা অবশ্যই জানো। টু এর পরে ভাবের কোন ফর্ম? বেস ফর্ম। তাহলে বেস ফর্ম বসবে মি। এই মি দ্বারা কাকে বুঝাচ্ছে? মার্সেন্ট নিজেকে বুঝাচ্ছে, তার মানে মার্সেন্টের এম বসবে। এন্ড ক্যারি, হ্যাঁ, আ বক্স। এখানে তো কোনো চেঞ্জ নাই, ফ্রম আ শপ টু মাই হাউস। এই জায়গায় এসে টু মাই হাউসে গিয়ে কি হয়ে যাবে? টু হিজ হাউস হয়ে যাবে। আই ডু নট সি হাউ আই ক্যান ডু দ্যাট, সেইড দায়ত। তাহলে এখানে সেইড দায়ত বলতে কি? দায়ত সেইড দ্যাট। এখানে সেইড আছে না? এইবার সর্বশেষ লাইনটা দেখো। এই যে এই লাইনটা আর কি? এই লাইনটা এখন কার? ইয়তের লাইন। যদি অনেক লম্বা এটা, তবে এটা তোমাদেরকে বুঝাতে কি। এবার বলো দায়ত সেইড দ্যাট। এবার বলো আইটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে। ডুটা কি হয়ে যাবে? ডু নটটা এটা কি হয়ে যাবে? ডিড নট হয়ে যাবে। কি হয়ে যাবে? ডিড নট সি, হ্যাঁ, হাউ, হ্যাঁ, এই যে আইটা আবার কি হয়ে যাবে? হি হয়ে যাবে।
ক্যানটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে আছে কুড হয়ে যাবে। হাউ হি কুড ডো, ডো এরপরে ড্যাট, শেষ। বলো একদম হুবহু ওদের সাথে মিলেছে কিনা বলো তো এবার তোমরা, একদম হুবহু ওদের সাথে মিলেছে কিনা? সবাই এতটুকু বুঝেছো? সবাই আজকের ক্লাসের মূল পুরোটা বুঝেছো? বলো তো তাহলে আমরা একটা পড়ে, একটা শর্টকাট পড়ে, একটা রুল পড়ে, বাকি ওই যে একটা আমাদের স্লাইড মুখস্থ করে সবগুলো আমরা বের করতে পারতেছি তো? বলো সবগুলো বের করা যাচ্ছে? ইনশাল্লাহ আমরা আগামীকালকে আরো বিশদভাবে পড়াবো, আরো বেশি করে পড়াবো, আরো আমরা বেশি করে প্র্যাকটিস করাবো, আরো কঠিন প্র্যাকটিস করাবো। তবে কালকে যারা ক্লাসে আসবা অবশ্যই সবাই আসবা, তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যেন তোমরা যে আমি স্লাইডটা দিয়েছি সেই স্লাইডটা সুন্দর করে মুখস্থ করে চলে আসো। তাহলে যদি স্লাইডটা মুখস্থ থাকে তোমার বাকিটুকু সবটুকু তোমাকে বোঝানো আমার জন্য কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।